পথের কথন আলোচনা অনুষ্ঠানে সকলকে স্বাগতম। আজকে আমরা খুবই জনগুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন বিজন সম্মানিত আমাদের দাদা, যিনি গবেষক মানুষ, সমাজ বিশ্লেষক ও রাজনৈতিক বিশ্লেষক মানুষ। আমাদের সাথে উপস্থিত আছেন আরেকজন কবি, তিনিও গবেষক, শিক্ষকতা করেন, কলেজের শিক্ষক, সাইদ ইসলাম। আমাদের সাথে আরেকজন উপস্থিত রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ময়মনসিংহ জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক তানজিল হোসেন মনিম। আপনাদের সকলকেই স্বাগত। আপনারা প্রত্যেকেই জানেন যে গত কয়েকদিন আগে ময়মনসিংহের ডিআইজি অফিসে একটি ঝামেলা হয়েছিল, যেটিকে আমরা মনে করেছিলাম অনাকাঙ্ক্ষিত বিষয়। তো কিছু ছাত্র বা ছাত্র নামধারী কিছু মানুষ সেখানে যে একটি ঝামেলা করার চেষ্টা করে। তো আমরা প্রত্যেকেই তার প্রতিবাদ জানিয়েছিলাম। সেটিকে কেন্দ্র করে আমরা আমাদের এরকম আড্ডায়, আজকে যেরকম পথের কথন আড্ডায় বসেছি, এরকম আরেকটি আড্ডায় বসে আমরা সেটি যেরকম নিন্দা জানিয়েছি, পাশাপাশি বাকি যেভাবে করতে হয়, বাকি যেখানে যেখানে বলতে হয়, আমাদের মেসেজ যেভাবে পৌঁছাতে হয়, আমরা তা করেছি। এরকম আরেকটি ঘটনা, যেটিকে এই ময়মনসিংহের মানুষ বলছে অনাকাঙ্ক্ষিত, একদম অপ্রত্যাশিত ঘটনা, এইরকম একটি ঘটনা ঘটেছে গতকালকে, এই 8ই জানুয়ারি রাত 11টায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের যে কোতোয়ালি মডেল থানাটি রয়েছে, এই কোতোয়ালি মডেল থানার জাস্ট বিপরীতেই একটি মাজার রয়েছে। সেটাকে বলা হচ্ছে যে কালু শাহ তার মাজার, যে সুফি কালু শাহর মাজার। তাহলে এই মাজারটি প্রতিষ্ঠিত প্রায় 200 বছর আগে, আর গতকালকে 179তম তাদের একটা বার্ষিকী পালন করা হচ্ছিল। সেই বার্ষিকীতে সেখানে কাওয়ালি অনুষ্ঠান হচ্ছিল। তারা বলছে সেটিকে সামা কাওয়ালি। তাহলে সেই কাওয়ালি গান সঙ্গীত সেখানে পরিবেশন করছিল। এক পর্যায়ে দেখা যায়, এখানে যদি দেখা যায়, আমরা যদি সেখানে দাঁড়াই যে মাজারটি, তাহলে মাজারটি যদি ডান পাশে তাকাই তাহলে দেখবো সেখানে একটি মন্দির রয়েছে। আবার যদি বাম পাশে তাকাই তাহলে দেখবো একটি মসজিদ রয়েছে, মানে যেটিকে ময়মনসিংহের বড় মসজিদ বলা হয়। তাহলে সবগুলো একই সাথে কিন্তু দীর্ঘদিন যাবত অবস্থান করছে। কোনোটার সাথে যে দ্বন্দ্ব তৈরি করবে এই বিষয়টি কিন্তু ছিল না। তাহলে গতকালকে দেখা গেল রাত্র 11টার সময়, তো এই যে বড় মসজিদ, এই মসজিদ থেকে কিছু শিক্ষার্থী, এই মাদ্রাসার কিছু শিক্ষার্থী এই কালুসার যে মাজারের যে গান হচ্ছিল সেখানে তারা হামলা করে সেখানে যে চেয়ার টেবিল যা ছিল, মঞ্চ ছিল, মিউজিক সিস্টেম ছিল, তা তারা ভেঙে দেয়, গুড়িয়ে দেয়। একটা পর্যায়ে সেখানে আগে ভাগে পুলিশও আসে। পুলিশ এসে যারা শিল্পী ছিল তাদেরকে রক্ষা করার চেষ্টা করেছে। তো শিল্পীদের কথাটা হচ্ছে যে সেখানে তারা 3 জন আহত হয়েছে। তো এই ঘটনাটি যদি এখানেও শেষ হতো তাহলে কিন্তু একটা বিষয় ছিল। আমরা দেখলাম যে রাত্র 3টার সময় আবার কিছু মানুষ সেটাকে গুড়িয়ে দিয়ে গিয়েছে। তাহলে সেটি যে পাকা স্থাপনা, সেই পাকা স্থাপনাটিকে গুড়িয়ে দিয়ে গিয়েছে। তাহলে এইটি আমাদের কাছে, আমরা এই ময়মনসিংহবাসী এবং বাকি যারা আছে তারা প্রত্যেকেই ঘটনাটিকে একটি অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত, এরকমই এভাবেই তারা দেখছে। তো এই বিষয়টি নিয়ে কথা বলবো। এই বিষয়টি নিয়ে আমাদের উপস্থিত এই 3 জন অতিথি মতামত দিবেন। তো আমরা প্রথমে এই বিজন সম্মানিত দাদার কাছে জানতে চাইবো যে এই ঘটনাটিকে আপনি এই দীর্ঘদিন যাবত এই ময়মনসিংহে আছেন, রাজনৈতিক অঙ্গনে আপনি দেখছেন, আপনি রাজনৈতিক বিশ্লেষক বটে, মতামত দেন বটে, তাহলে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। প্রথম হচ্ছে যে আমরা যে সমাজে বসবাস করি সেটা একটা বহুত্ববাদী সমাজ। আসলে এই ঘটনাটা প্রথম হচ্ছে একটা বহুত্ববাদী সমাজের মধ্যে আঘাত হিসাবে আমি প্রথমত এটাকে দেখি। আমাদের এই বহুত্ববাদী সমাজটা তৈরি হয়েছে একটা দীর্ঘ পথ পরিক্রমার মধ্য দিয়ে। মানব জাতির যতগুলো নৃগোষ্ঠী আছে তার সবগুলি এই ভারত উপমহাদেশে আগমন ঘটছে এবং সবগুলো এখানে বসবাস করছে। এবং এইটা হচ্ছে তার একটা দিক। ফলে যতগুলো জাতি গোষ্ঠী আছে তার সবগুলোরই সংস্কৃতি এখানে তারা নিয়ে এসছে এবং সেই সংস্কৃতির একটা মিশেল, সেই সংস্কৃতির একটা মিথস্ক্রিয়ার মধ্য দিয়া ভারতীয় সংস্কৃতিটা গড়ে উঠছে।
তো ফলে সেই দিক থেকে যদি দেখেন, এবং এইটা আমরা যে বলি যে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এটা আসলে বহুত্ববাদের কথাই বলি। এবং সেখানে এই যে বহুত্ববাদ, তার একটা হচ্ছে তার নৃতাত্ত্বিক দিক, অন্য আরেকটা দিক হচ্ছে যে তার ধর্মীয় দিক। ধর্মীয় দিক থেকে আপনি যদি দেখেন, সেখানে প্রথমত বেশ কয়েকটি বড় ধর্মের জন্ম হয়েছে এই ভারতবর্ষে, এবং অন্য যে কয়েকটা পৃথিবীতে খুব প্রভাবশালী বড় ধর্ম আছে, সেগুলো ভারত মানে এশিয়াতেই ভারতের খুব কাছাকাছি জায়গাগুলোতে জন্ম হয়েছে। ফলে পরবর্তী দেখা গেছে যে সমস্ত ধর্মগুলোরই এখানে আসলে তার রাজনৈতিক ক্ষমতার মধ্যে দিয়ে গেছে। এই ধর্মগুলো এখানে রাজনৈতিক প্রভাব বিস্তার করছে, রাজনৈতিক ক্ষমতা অর্জন করছে। ফলে আমাদের এই যে সমাজ, এই সমাজে মানে প্রায় সমস্ত ধর্মগুলোরও একটা প্রাধান্যের মধ্যে দিয়ে আমাদের সমাজ বিকশিত হয়েছে। এই যে ধর্মগুলোর মানে প্রাধান্যের মধ্যে দিয়ে আমাদের সমাজ বিকশিত হয়েছে বা টিকে রয়েছে দীর্ঘ দীর্ঘ সময়ের মধ্যে দিয়ে, এটার মধ্যে তার সহনশীলতাকে আপনি বুঝবেন। অন্যদিকে বিপরীত দিক থেকে দেখবেন আপনি অন্য একটা জায়গা, সেটা হচ্ছে যে এই যে এতগুলো সংস্কৃতি, এতগুলো জাতিসত্তা এসছে, এতগুলো সংস্কৃতির মিলন ক্ষেত্র হিসেবে এই জায়গাটা এসছে, এতগুলো ধর্মের প্রভাব বিস্তার করছে এবং ধর্মগুলো রাজনৈতিক ক্ষমতা অর্জন করছে, করার মধ্যে দিয়ে এখানে এসছে। সবগুলোই আবার ভারতীয় যে বহুত্ববাদী সমাজ তাকে কিন্তু পাল্টে ফেলতে পারে নাই, তার বহুত্ববাদটা রয়ে গেছে। এই মানে যারা যারা এখানে এসে শাসন কার্য চালাইছে, যা শাসন করছে বা মানে এখানে রয়ে গেছে, তারা প্রত্যেকে এই সমাজের সাথে নিজেদেরকে আসলে করে নিছে, অ্যাডজাস্ট করে নিছে, এই সমাজের সাথে নিজেদেরকে খাপ খাইয়ে নিয়েছে। আপনি সেটা দেখবেন যে মুঘলরা এসছে, মুঘলদের প্রধান যিনি প্রবর্তক ছিলেন, আমরা সেই অর্থে সম্রাট আকবরকে জানি, তিনি সেখানে দিনে ইলাহি আনার চেষ্টা করছে। এটা হচ্ছে সেই বহুত্ববাদী সমাজকে আসলে একটা জায়গায় আনার জন্য একটা প্রচেষ্টা। কিন্তু আপনি দেখবেন যে তাদের এই প্রচেষ্টার মধ্যে মানে মানে এই জায়গাটা ছিল না যে সবাইকে আমি একটা ধর্মে দীক্ষিত করে ফেলি। দিনে ইলাহি কিন্তু তাদের ধর্ম না, এটা একটা মত। সেটাই আপনি মানে সেভাবেই দেখেন, আপনি যেভাবে আপনি হয়তো আপনার বিশ্লেষণে এটা একটা জায়গা, কিন্তু অন্যভাবে অনেকেরই ওইভাবে বিশ্লেষণ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আসছে, এইটা এই দিক থেকে দেখবেন যে মুঘলদের শাসন, এছাড়া এর আগে মানে সম্রাট অশোকের মধ্যে দিয়ে এখানে বৌদ্ধ শাসন ছিল মানে পুরো ব্যাপী। সেইখানেও মানে বৌদ্ধ ধর্ম সমগ্র অন্যান্য জাতিসত্তাগুলোকে সবাইকে বৌদ্ধে পরিণত করতে পারেনি। পরবর্তী সেন বংশের একটা দীর্ঘ শাসন গেছে। তারপরে আমাদের এখানে সুফিরা আসলেন, ওনাদের মাধ্যম দিয়ে আমাদের এখানে বলা হয় যে আসলে সুফিবাদের মধ্যে দিয়ে এখানে আসলে ধর্মের প্রধান প্রসার ঘটছে। এই যে সুফিবাদের মধ্যে দিয়ে এখানে প্রসার ঘটা, সেইটা আসলে সুফিবাদটা কি রূপে এসছে আমাদের এখানে, এটাকেও দেখবেন যে স্থানীয় সমাজের সাথে, স্থানীয় আর্থসামাজিক কাঠামোর সাথে সে তার নিজেকে অ্যাডজাস্ট করার মধ্য দিয়ে এখানে তার নিজের প্রভাব বিস্তার করছে বা নিজেকে বিস্তৃত করছে। আজকে আমরা এখানে ধর্মের যে চর্চাগুলো হয়, সুফিবাদের চর্চাটা ঠিক এই ধারার ছিল না, সেটা অনেক উদার ছিল, যেটা বিভিন্ন ধর্ম এবং মতগুলোকে তার নিজের কাছে আশ্রয় দিতে পারছে। আমরা এখনো সেটা দেখতে পারতেছি যে মাজারগুলোতে বিভিন্ন ধর্মের লোকরা গিয়া সেখানে জোর হয় তাদের। এটা শুধু ধর্মের লোকরা জোর হয় এরকমই না, সমাজের বিভিন্ন অংশকে আপনি ধরেন, সমাজের লাঞ্ছিত বঞ্চিত অংশ, সমাজ থেকে আপনি আপনি হ্যাঁ আশ্রয়, অবশ্যই বিভিন্ন ধরনের আশ্রয়। এটা কারা কারা? অর্থনৈতিক ভাবে দেউলিয়া হয়ে যাওয়া মানুষ, আর্থিক ভাবে দেউলিয়া হয়ে যায় মানুষ, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া মানুষ, বিপদগ্রস্ত মানুষ, সমস্ত ধরনের মানুষদের এমন আপনি মানে আর মানে সমাজে আরেকটা জায়গা পাবেন না যেখানে সব ধরনের মানুষের একটা আশ্রয় হয়ে ওঠে। আমাদের মাজারগুলো আসলে ঠিক এই ধরনের একটা হয়ে মানে প্রতিষ্ঠান হিসাবে আমাদের এখানে রূপ লাভ করছে। তো সেইখানে এই যে আঘাত মানে এই আসছে, এইটা আসছে কেন, সেইটাকে আপনি যারা আজকে এই আঘাতটা করতেছে তাদেরকে আমরা বিভিন্নভাবে চিত্রিত করতেছি, বিভিন্নভাবে দেখতেছি। প্রধানভাবে আমরা তাদেরকে মৌলবাদী হিসাবে দেখতেছি, চিহ্নিত করতেছি। এখন আপনি মৌলবাদী বলেন আর যাই বলেন, যত কিছুই বলেন, একটা সমাজে এই ধরনের অন্য মতগুলোকে গ্রহণ করতে পারে না, একটা সমাজে অন্য ধারাগুলোকে, অন্য চিন্তাগুলোকে, অন্য সংস্কৃতিকে মানে সহ্য করতে পারে না। এই ধারাগুলো উদ্ভব ঘটে কখন, মানে এই ধরনের উগ্রতারই উদ্ভব ঘটে কখন, এটা ঘটার আসলে প্রেক্ষিতটা থাকে তার সমাজ কাঠামোর মধ্যে। কাঠামোর মধ্যে কি এটা দেখবেন আপনি, আমাদের এখানে
গত 53 বছর 54 বছর আমরা 71 সালের যুদ্ধের মধ্যে বাংলাদেশের জন্ম হয়েছে। সেই যুদ্ধের পরে আমরা এই বাংলাদেশে মানুষের যে নাগরিক অধিকার, মানুষের যে আইনি অধিকার, আইনের শাসন, মানুষের যে অর্থনৈতিক অধিকার, মানুষের যে রাজনৈতিক অধিকার, মানুষের যে মৌলিক দিকগুলো, এইগুলোকে আমরা আসলে প্রতিষ্ঠিত করতে পারিনি। ফলে এই যে আমাদের রাজনৈতিক হতাশা, যেটাকে এক কথায় আপনি রাজনৈতিক হতাশা বলতে পারবেন, রাজনৈতিক হতাশার থেকে মানে বিকল্প রাজনৈতিক আরেকটা পথ মানুষ খুঁজতেছে সবসময় এই হতাশার থেকে। এই যে খোঁজা, এই খোঁজার মধ্যে আপনি খুঁজেন হয়তো একটা উদার পথে, আরেকজন খুঁজে হচ্ছে মধ্যবর্তী একটা পথে, আরেকজন খুঁজে হচ্ছে অন্যান্য বিভিন্ন দেশগুলো, যারা উন্নত দেশগুলো আছে তাদের সহযোগিতায়। এইগুলোর মধ্যেই কোনো একটা ধারা আসলে এই মানে উগ্র সংগ্রামের দিকে যায়। মনে করে একটা মনোলিথিক সাংস্কৃতিক কাঠামোর মধ্যে দিয়ে হয়তো সমাজের মানে আসবে, স্বস্তি আসবে। যদি আপনি বলেন যে আমাদের এখানকার, আমি সেগুলো নিয়ে আসলে কথা বলার ক্ষেত্রে খুব স্বস্তি বোধ করি না, তবুও যেহেতু আজকে প্রশ্নটা এসছে, আমরা এখানে দেখি যে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় এখানে যে ওয়াহাবি মতবাদের সূচনা হয়েছিল সৈয়দ আহমেদ বেরেলভীর মাধ্যমে, যিনি সৌদি আরব থেকে ওয়াহাবি মতবাদটাকে এখানে নিয়ে আসছিলেন, এরা ব্রিটিশ আমলে বিশাল সংগ্রাম গড়ে তোলে, বিপুল বিশাল। ইংরেজদের প্রায় আসলে মানে বিভিন্ন জায়গা থেকে উৎখাত হয়ে যাওয়ার মতো অবস্থা ছিল। আপনি কতগুলো জায়গা থেকে ধরেন পাঞ্জাবে প্রায় 2 বছরের মতো সেটা তারা একটা অঞ্চল দখল করে রাখে। পরে তিতুমিরের নেতৃত্বে আমাদের বেশ কয়েকটি জেলা মানে এটা করে রাখে। পরবর্তীতে বিহারেও মানে একটা বড় সংগ্রাম হয়, বিশাল অঞ্চলে এরা মুক্ত করে রাখে। ফলে এই ধারাগুলো আমাদের এখানের, আমাদের সমাজে যখন ইংরেজরা আমাদের এখানে ব্যাপকভাবে অত্যাচার, নিপীড়ন এবং শোষণ চালাইতেছে, এইগুলোর প্রেক্ষিতে এই ধারাগুলো গড়ে উঠছিল। ফলে মানুষ আজকের যে হতাশা, এই হতাশার থেকে তখন সেখানে ফিরে যায় যে ঠিক আছে, এই পথটা আমার পথ হয়ে উঠতে পারে কিনা, এইটা আমাকে মুক্তি দিতে পারে কিনা। যদি আমরা আমাদের সামাজিক কাঠামোর হতাশাটাকে নির্মূল না করতে পারি, তাহলে আমাদের আসলে দূর না করতে পারি, তাহলে এই ধরনের বিভিন্ন উগ্র মতবাদ, উগ্র ধারা বা এক্সট্রিমিজম, এইগুলো আসবে। এইটাকে আমরা আসলে এইভাবে সমাধান করতে পারবো না। এটা গেল একটা দিক। এবং এখন একটা প্রশ্ন আসছে যে আমাদের আজকে এই যে মাজারে আক্রমণ করা এবং অন্যান্য চিন্তার এবং ধর্মের যে পার্থক্যগুলো আছে, এই জায়গাগুলোতে মানে মানে আঘাতের প্রশ্নগুলো মানে আসতেছে কেন এখন নতুন করে। প্রথমত হচ্ছে যে এখানে গত 16 বছর যাবত একটা ফেসিবাদ খুব জোরালোভাবে ক্রিয়াশীল ছিল। এইটা এতভাবে ক্রিয়াশীল ছিল, সমস্ত ধরনের মত, সমস্ত ধরনের পথ, সমস্ত ধরনের চিন্তাকে সে চরম রকম ভাবে অবদমিত করে রাখছে। এই যে অবদমনের কারণে তার যে মানে চাপ, এই চাপে এখানে আসলে একটা বিস্ফোরণ ঘটে। এই যে বিস্ফোরণটা ঘটছে, যেটা আমরা আসলে জুলাইয়ের ঘটনার মধ্যে দেখলাম, জুলাই আগস্টের ঘটনাগুলির মধ্যে দেখলাম, এখানে যারা বেরিয়ে আসছে আসলে আমাদের সমাজে বিকল্প পথ খুঁজতেছিল যারা, তাদেরই একটা অংশ এই ধারারও আছে, যারা মনে করে যে মাজার থাকাটা আমাদের সমাজের অগ্রগতির জন্য, আমাদের নতুন একটা সমাজ কাঠামোর জন্য বা একটা শান্তিপূর্ণ সমাজ কাঠামোর জন্য মানে ভালো না, ক্ষতিকর, বা এটা থাকতে পারে না। এই অংশটারও আসলে